আজকে আমরা একটা বেশ জটিল বিষয় নিয়ে কথা বলবো। ভারতে একটা রাজ্য সরকার আর কেন্দ্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে সাংবিধানিক টানাপোড়েন চলতে থাকে সেটা ঠিক কী রকম হতে পারে। এটা বোঝার জন্য আমরা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কিছু ঘটনাকে উদাহরণ হিসেবে দেখব আর এই পুরো ব্যাপারটা খতিয়ে দেখব। আচ্ছা, একবার ভাবুন তো কি হতে পারে যখন একটা রাজ্যের পুলিশ দেশের সেন্ট্রাল এজেন্সির অফিসারদেরই আটকে দেয়। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু ঠিক এটাই হয়েছিল 2019-এ। আর এই অদ্ভুত ঘটনায় কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। তো আমরা কিভাবে এগোব? প্রথমে দেখব সেই সাংবিধানিক ফ্ল্যাশ পয়েন্টটা। তারপর সেন্ট্রাল এজেন্সিগুলোর সাথে কি ধরনের সংঘাত হয়েছে সেটা বুঝব। এরপর দেখব সাংবিধানিক পদাধিকারীদের সাথে সংঘাতের বিষয়গুলো। তারপর আসবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব যে এই সবকিছুর ফলে ঝুঁকির মুখে ঠিক কি কি পড়েছে। তাহলে চলুন সোজা চলে যাই প্রথম অধ্যায় আর দেখি সেই ঘটনাটা যেটা এই কেন্দ্ররাজ্য সংঘাতকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছিল। দেখুন, এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় পরিস্থিতিটা কত তাড়াতাড়ি হাতের বাইরে চলে গিয়েছিল। একটা সাধারণ তদন্তের চেষ্টা মুহূর্তের মধ্যে রাজ্যের পুলিশ আর দেশের টপ ইনভেস্টিগেটিং এজেন্সির মধ্যে একটা মুখোমুখি লড়াইয়ে পরিণত হলো। ভাবুন একবার, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসে পড়ছেন আর শেষে সুপ্রিম কোর্টকে এসে হস্তক্ষেপ করতে হচ্ছে। এই পুরো ঘটনাটা আমাদের দেশের যে ফেডারেল স্ট্রাকচার, মানে কেন্দ্র রাজ্যের সহযোগিতার সম্পর্ক, সেটার দুর্বলতাটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তবে ২০১৯ সালের ওই ঘটনাটা কিন্তু একা নয়। এটা আসলে একটা বড় ছবির ছোট্ট একটা অংশ। পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে কেন্দ্রের বিভিন্ন এজেন্সির যে সংঘাত চলছে তারই একটা উদাহরণ মাত্র। ব্যাপারটা খেয়াল করেছেন, এই সংঘাতটা কিন্তু শুধু সিবিআই এর সাথে নয়। একদিকে ইলেকশন কমিশন যারা নির্বাচন চালায়, অন্যদিকে বর্ডার সামলানোর দায়িত্বে থাকা বিএসএফ, আবার ফাইন্যান্সিয়াল ক্রাইম তদন্ত করা ইডি, সবার সাথে কিন্তু একটা না একটা ঝামেলা হয়েছে। মানে এটা থেকে একটা প্যাটার্ন বা একটা নির্দিষ্ট ধরন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই প্রশাসনিক সংঘাতের পর এবার চলুন আর একটু গভীরে যাই। কারণ এই বিতর্কটা শুধু ক্ষমতা দখলের লড়াই নয়, এটা ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর সম্মান এবং প্রোটোকল নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই স্লাইডটা দেখলে তফাৎটা পরিষ্কার হয়ে যায়। একদিকে সংবিধান বলছে রাষ্ট্রপতি হবেন দেশের ঐক্যের প্রতীক, রাজনীতির ওপরে, আর অন্যদিকে বাস্তবে কি হচ্ছে? দেশের সর্বোচ্চ পদের বিরুদ্ধেও সরাসরি রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ উঠছে। সাংবিধানিক পদের ওপর রাজনীতির ছয়া কতটা গভীর হতে পারে, এটা তারই একটা উদাহরণ। এই সংঘাতটা যে নিছক রাজনৈতিক স্তরে থেমে নেই, বরং ব্যক্তিগত পর্যায়েও চলে গেছে, উপরাষ্ট্রপতির এই কথাটা শুনলেই সেটা বোঝা যায়। পার্লামেন্টের ভেতরে তাকে নকল করার ঘটনাটাকে উনি শুধু নিজের পদের অপমান হিসেবে দেখেননি, উনি এটাকে নিজের পরিচিতি, নিজের কৃষক পরিচয়, এমনকি নিজের সম্প্রদায়ের অপমান হিসেবেও দেখেছেন। প্রাতিষ্ঠানিক সম্মান যে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে, এটা তার একটা বড় প্রমাণ। এখন কথা হচ্ছে, এই যে এত প্রাতিষ্ঠানিক সংঘাত, এগুলো তো আর এমনি এমনি হয় না, তাই না? এর পেছনে রয়েছে রাজ্যের একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি, যেখানে বারবার হিংসা আর দুর্নীতির মতো মারাত্মক অভিযোগগুলো উঠে এসেছে। স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে, 20,159। এই সংখ্যাটা কিসের জানেন? এটা হলো 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে সেই আসন সংখ্যা যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। অভিযোগ উঠেছিল যে বিরোধী প্রার্থীরা নমিনেশনই ফাইল করতে পারেননি। ব্যাপারটা এতটাই গুরুতর ছিল যে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়ে উদ্বেগ জানিয়েছিল। সুপ্রিম কোর্টকে যখন বলতে হয় যে নির্বাচন করানো মানে হিংসা করার লাইসেন্স পেয়ে যাওয়া নয়, তখন পরিস্থিতিটা যে কতটা গম্ভীর সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দেশের সর্বোচ্চ আদালত যখন এমন কথা বলে, তখন বুঝতে হবে যে গণতন্ত্রের মূল ভিত্তিটাই হয়তো নড়ে যাচ্ছে। আর শুধু সুপ্রিম কোর্টই নয়, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট তো আরও এক ধাপে গিয়ে কথা বলেছে। তাদের মতে রাজ্যে তখন আইনের শাসন নয়, বরং শাসকের আইন চলছিল। এর মানে হল, অভিযোগ উঠছে যে আইন সবার জন্য সমানভাবে কাজ করছিল না, বরং যারা ক্ষমতায় ছিল তাদের সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছিল। এটা কিন্তু রুল অফ লয়ের ধারণার একেবারে উল্টো। আর এই সব কিছুর পেছনে রয়েছে এই বড় বড় দুর্নীতির অভিযোগগুলো,
শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, এমনকি রেশন বন্টন, তালিকাটা বেশ লম্বা। আর যখনই সেন্ট্রাল এজেন্সিগুলো এই কেসগুলোর তদন্ত করতে আসে, ঠিক তখনই শুরু হয়ে যায় সেই সংঘাত আর প্রতিরোধের খেলা, যেটা নিয়ে আমরা শুরুতেই কথা বলছিলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, এই যে লাগাতার সংঘাত, এর ফলে শেষ পর্যন্ত দাও পিকি লেগেছে। চলুন এই বড় প্রশ্নটা দিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করি। এই যে লড়াইটা চলছে, এটা কি শুধুই দুটো রাজনৈতিক দলের মধ্যেকার রেষারেষি, নাকি এর আড়ালে আমাদের আরও অনেক বড়, অনেক মৌলিক কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে? শেষমেশ হিসেবটা খুব সোজা। এই লাগাতার সংঘাতের ফলে আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভগুলোই কিন্তু নড়ে যাচ্ছে। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মান, সাংবিধানিক নিয়মকানুন মেনে চলার অভ্যাস, কেন্দ্র আর রাজ্যের মধ্যে কাজের সম্পর্ক, আর সবথেকে বড় কথা আইনের শাসন, এ সব কিছুই কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। আর এটাই বোধহয় আজকের সবচেয়ে বড় প্রশ্ন। একটা গণতন্ত্রকে আমরা কতটা শক্তিশালী বলতে পারি যখন তার নিজের প্রতিষ্ঠানগুলোই একে অপরের সঙ্গে লড়াই নেমেছে? এটা শুধু আজকের রাজনীতির বিষয় নয়, এটা আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও একটা বিরাট প্রশ্ন তুলে দেয়। ব্যাপারটা কিন্তু ভাবার মতো।